হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ম্যাথামেটিক্স। তো আজ ক্লাস 10 এর টেস্ট পেপার থেকে অর্থাৎ গত বছরের যে টেস্ট পেপার 2024-25 সেই টেস্ট পেপারের শর্ট কোশ্চেনগুলো সমাধান করতে চলেছি। অর্থাৎ এমসিকিউ, শূন্যস্থান এবং সত্য মিথ্যা প্রতিটা পেজের 1, 2 এবং 3 নম্বর দাগের যে অঙ্কগুলো সেগুলো 1 নম্বরের অঙ্ক থাকে, সেগুলোকে কিভাবে শর্টকাটে করব এবং প্রতিটা অঙ্কের সমাধান আমরা এই ভিডিওর মাধ্যমে করতে চলেছি এবং সেই সঙ্গে প্রতিটা চ্যাপ্টারের রিক্যাপ সংক্ষেপে সেই সাথে হয়ে যাবে। আর যারা আজকের ভিডিওটি প্রথমবার দেখছো তাদেরকে বলছি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে রাখো পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো বেশি কথা না বলে সরাসরি আমরা কাজ শুরু করি। তো সবার আগে আমরা শুরু করব পেজ 23। একদম শুরু থেকে শুরু করছি, এমসিকিউ থেকে। একদম একের দাগে এক। প্রত্যেকে সামনে টেস্ট পেপার খুলে রাখো, প্রশ্নটা পড়তে থাকো এবং সাথে সাথে করতে থাকো। তো সবার প্রথমে বলছে একের দাগের আগে ax স্কয়ার প্লাস bx মাইনাস c, ax স্কয়ার প্লাস bx মাইনাস c ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি সমান হওয়ার শর্ত কি? তো এই সমীকরণের বীজ দুটো সমান হবে সেই শর্তটা কি আমাদের দেখাতে বলেছে। তো আমরা শিখে এসেছি দ্বিঘাত সমীকরণের বীজ দুটোকে নিয়ে 3টে রিলেশন আমরা শিখেছিলাম। কখন বীজ দুটো সমান হবে, কখন বীজ দুটো সমান হবে না অথচ বাস্তব হবে, আবার কখন বীজ দুটি কাল্পনিক হবে। তো সেই শর্তগুলো একবার ঝালাই হয়ে যাক। আমাদের শর্তগুলো ছিল বি স্কয়ার মাইনাস 4ac, এটাকে বলা হতো নিরূপক। সেই নিরূপকের মান যদি ইকুয়াল টু 0 হয় সেক্ষেত্রে বীজ দুটো কি হয় না সমান, বাস্তব এবং সমান। আচ্ছা, বি স্কয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন 0 হয় তখন কি হবে না বাস্তব এবং অসমান। আর থার্ড কেস হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac যদি লেস দেন 0 হয় তাহলে সেটা হয়ে যাবে অবাস্তব। তাহলে আমাদের এখানে চেয়েছে বীজ দুটি সমান হবে কখন, তাহলে আমরা এইটা তুলে আনবো। অর্থাৎ যদি আমরা বীজ দুটো সমান করতে চাই তাহলে দেখবো জাস্ট বি স্কয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু c। আচ্ছা, সিটা এখানে মাইনাস আছে, আমাদের যে মেন সমীকরণ সেখানে কিন্তু c মাইনাস ছিল না, তো এখানে যখন বসাবো আমরা মাইনাস দিয়ে বসাবো, তাহলে এটা 0 হতে হবে যদি বীজ দুটোকে সমান হতে হয়। তাহলে বা এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি বি স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 4ac ইকুয়াল টু 0। তো আমাদের যে কন্ডিশন গুলো দিয়েছে তার মধ্যে বি স্কয়ার প্লাস 4ac ইকুয়াল টু 0 অর্থাৎ অপশন ডি পেয়ে গেলাম। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন 2। আচ্ছা, বলছে এখানে বলেছে যে আমাদের কোন মূলধনের r% সরল সুদের হারে n বছরের সরল সুদ হচ্ছে আমাদের PNR/25। পরীক্ষা করার সময় অবশ্যই এগুলো আমরা টুকবো না, এগুলো জাস্ট শেখার জন্য করছি। তো চলো, এখানে বলেছে আমাদের মূলধনের পরিমাপটা কত হবে। তাহলে মূলধনের পরিমাপ আমি ধরে নিলাম মূলধনটা হচ্ছে আমাদের ক্যাপিটাল পি। এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে স্মল পি আকারে দেওয়া আছে, তাই তো? তাহলে আমি ধরে নিলাম মূলধনটা ক্যাপিটাল পি। ওকে, তাহলে আমাদের সরল সুদের সূত্র কি ছিল? সরল সুদের সূত্র ছিল PR/100। আচ্ছা, এই ক্ষেত্রে তো টিটা টি নেই, আমাদের বছরটা দিয়ে দিয়েছে n বছর, অর্থাৎ লিখছি আমরা PNR/100। এটাই হচ্ছে আমাদের সরল সুদ। সেই সরল সুদটা বলে দেওয়া আছে আমাদের এইটা, তাহলে এইটা সমান সমানই আমরা লিখবো PNR/25। তাহলে কি হচ্ছে, এদিক থেকে n r কেটে গেল, আর 25 এর সঙ্গে একসঙ্গে কাটলে পাচ্ছি আমরা 4, বা
পি সমান সমান কি পেয়ে গেলাম না 4টাকে যদি গুণ করি না 4p। বোঝা গেল? তাহলে আমাদের মূলধন হয়ে গেল কত না 4p। অপশন ডি। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন 3 এখানে বলছে আমাদের এবিসিডি বৃত্তস্থ ট্রাপিজিয়াম। আচ্ছা, ছবি আঁকা যাক ছোট করে একটা বৃত্তস্থ ট্রাপিজিয়ামের কথা বলা হয়েছে। তাহলে এই গেল আমাদের বৃত্তস্থ ট্রাপিজিয়াম। বৃত্তস্থ ট্রাপিজিয়ামের নাম কি দিয়েছে? এবিসিডি। এবিসিডি। এডি সমান্তরাল বিসি। আচ্ছা, এডি আর বিসি সমান্তরাল, খুব ভালো, আঁকাটা সেভাবেই আঁকা হয়েছে। যদি কোণ এবিসি সমান 75 ডিগ্রি হয়, এবিসি সেটা যদি 75 ডিগ্রি হয়, তবে বিসিডি এর মান কত? তাহলে বিসিডি এই কোণটার মান কত? খুব ভালো কথা। তাহলে এক্ষেত্রে আচ্ছা, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত যে উপপাদ্যগুলো আছে সেখানে আমরা কি দেখেছিলাম? প্রতিটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। অর্থাৎ এই যে এই কোণটা যদি 75 ডিগ্রি হয়, এই কোণটা আর এই কোণটা মিলিয়ে 180 হওয়ার কথা। তাহলে বলতে পারি এই কোণটা সমান সমান কত হবে না, এই কোণ বি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 75। তাহলে পেয়ে গেলাম আমরা 105 ডিগ্রি। অর্থাৎ এই কোণটা হয়ে গেল 105 ডিগ্রি। ওকে, এবার আমাদের যেতে হবে এই কোণটাতে। ভালো করে খেয়াল করো, যদি এডি বাহুটাকে মনে মনে একটু বাড়িয়ে নেওয়া যায়, অর্থাৎ এটাকে যদি একটু বর্ধিত করা যায়, তাহলে এই দিকের যে উৎপন্ন কোণটা এটা কত হবে? সেটাও টোটালটাতে 180 ডিগ্রি। তাই এইটা যদি 105 হয় তাহলে এটাও হয়ে যাবে 75 ডিগ্রি। এবারে খেয়াল করো, এডি বাহু আর বিসি বাহু তো পরস্পর সমান্তরাল, আর একে যদি ভেদক হিসেবে ভাবি তাহলে এই কোণটার একান্তর হয়ে যাচ্ছে এই কোণটা, অর্থাৎ এ আর এ সমান হয়ে গেল। তাহলে এও হয়ে গেল আমাদের 75 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এই ছিল আমাদের অঙ্কটা। তাহলে আমাদের উত্তর পেয়ে গেলাম কত? 75 ডিগ্রি, অর্থাৎ অপশন বি। বোঝা গেল? চলে এসো প্রশ্ন 4। তো বলছে যদি 3 - 3 sin থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 0 হয়, 3 - 3 sin থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 0 হয়, তবে খুব সম্ভবত প্রশ্নটা থিটার মান জানতে চেয়েছে। প্রশ্নটা কমপ্লিট নেই, যাই হোক আমরা থিটার মানটা বার করব, কারণ সবকটা অপশনই দেওয়া আছে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি। তো নিশ্চয়ই থিটার মানই আমাদের জানতে চেয়েছে। তো এইখান থেকে আমাদের থিটার মান বার করতে হবে। কি করে করা যাবে? দেখো, একটা শর্ত আমাদের বলে দিয়েছে কি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে থিটা অবস্থিত, অর্থাৎ 0 ডিগ্রি লেস দ্যান ইকুয়ালস টু থিটা লেস দ্যান ইকুয়াল টু 90 ডিগ্রি। খুব সত্যি কথা, আমরা ক্লাস 10 এ যা যা শিখছি সবটাই থিটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে। এইবার এই অঙ্কটার ক্ষেত্রে আমরা করব কি? তো দেখো, সবার প্রথমে আচ্ছা শুধু সাইন থিটাটাকে আমি চেঞ্জ করলে রুট ফুট চলে আসবে, একটু সমস্যা দেব, কিন্তু কস থিটাটাকে তো আমি চেঞ্জ করে সাইনে নিয়ে যেতে পারি। হ্যাঁ, কিভাবে? 3 - 3 sin থিটা মাইনাস cos স্কয়ার থিটা মানে হচ্ছে 1 - sin স্কয়ার থিটা, অর্থাৎ 1 আগে মাইনাস আছে বলে একেবারে প্লাস লিখে দিলাম এই sin স্কয়ার থিটা ইকুয়াল টু 0। বা তাহলে লিখছি, এবারে সাজিয়ে লিখছি, অর্থাৎ স্কয়ারটাকে আগে নিয়ে আসছি, এই sin স্কয়ার থিটা মাইনাস 3 sin থিটা আর ধ্রুবক পদ অর্থাৎ 3 - 1 হয়ে গেল আমাদের +2 ইকুয়াল টু 0। বোঝা গেল?
তাহলে এই পেলাম। আচ্ছা এইবারে যদি আমি সাইন থিটাটাকে মনে মনে এক্স ভাবি, যদি সাইন থিটাটাকে এক্স ভাবি, তাহলে এ হয়ে গেল আমাদের এক্স স্কোয়ার মাইনাস 3 ইন্টু সাইন থিটাটাকে তো এক্স ভেবেছি, হয়ে গেল 3x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এলো না এটা একটা মিডল টার্ম, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ, তাকে মিডল টার্ম করলে উৎপাদকে ভাঙতে পারি। অর্থাৎ এটাকে যদি আমরা উৎপাদকে ভাঙি, শর্টকাট আমরা শিখে গেছি, 2 কে ভাঙলে পাচ্ছি 2 কে 2, 2 আর 1 যোগ করলে আসছে আমাদের 3। তাহলে একে ডাইরেক্ট বলতে পারি x মাইনাস 2 x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে কি পাচ্ছি, বা x এর মান হয় 2 অথবা 1। তাহলে x মানেই তো আমাদের ছিল sin থিটা, তাহলে sin থিটার মান 2 ও হতে পারে 1 হতে পারে। আচ্ছা sin থিটার মান কি 2 হতে পারে না, কারণ sin থিটার রেঞ্জ হচ্ছে 0 ডিগ্রি থেকে শুরু করে 1 এর মধ্যে। কখন? এই কন্ডিশনের জন্য, অর্থাৎ sin থিটার মান 1 এর থেকে ছোট হবে আর 0 এর থেকে বড় হবে। তাহলে 2 কোনোদিন হতে পারে না। তাহলে রইল বাকি 1। এবার বলো sin থিটার মান 1 কখন হয়? থিটার মান 90 ডিগ্রি হলে। তাহলে বলে দিতে পারি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ অপশন সি ইজ কারেক্ট। বোঝা গেল? ওকে, চলো নেক্সট অঙ্ক 5। তো বলছে একটি গোলকের আয়তন 4/3 পাই আর কিউব ঘন একক। কি বলেছে না, আয়তনটা আমাদের বলে দিয়েছে 4/3 পাই আর কিউব। ইহা একটি ঘনকের মধ্যে অবস্থিত, তবে ঘনক এবং গোলকের আয়তনের অনুপাত কত হবে? আচ্ছা, এবার বলেছে কি আমাদের এই গোলকটা, যে গোলকের আয়তন বলেছে সেই গোলকটা একটা ঘনকের মধ্যে অবস্থিত, অর্থাৎ খানিকটা এরকম দেখতে। যদি আমরা 3D কল্পনা করি, খানিকটা এরকম টাইপের দেখতে হবে। তাহলে ভালো করে যদি ভাবি তাহলে দেখতে পাবো গোলকটা একটা ঘনকের মধ্যে অবস্থিত, মানে গোলকের যে ডায়ামিটার, মানে গোলকের যে ব্যাস, সেই তো এই ঘনকের বাহু, তাই না? একটা ঘনক, ঘনকের মধ্যে গোলকটা অবস্থিত, মানে ঘনকের এই দেয়ালের সঙ্গে এই দেয়ালে ঘনক গোলকটা ঠেকে আছে। তার মানে গোলকের যে টোটাল ডায়ামিটার, যে টোটাল ব্যাস, সেটাই তো এই দেয়াল থেকে এই দেয়ালের দূরত্ব, আর এই দেয়াল থেকে এই দেয়ালের দূরত্ব মানেই তো একটা বাহু, আর ঘনকের সব বাহু তো সমান হয়। তাহলে আমি পেলাম কি না, এই যে কথাটা বলেছে গোলকটা ঘনকের মধ্যে অবস্থিত, সেইখান থেকে জেনে গেলাম আমরা যে ঘনকের বাহু মানে হচ্ছে ব্যাস। কার ব্যাস? না গোলকের ব্যাস। ঠিক। এবার আয়তন বলে দিয়েছে 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই আর কিউব মানে এর ব্যাসার্ধ কত? অবশ্যই আর, তাই তো? আর হলে তবে না আয়তনটা এই সূত্র অনুযায়ী হয়। তাহলে ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে ব্যাস কত হবে? না 2r। তাহলে এটাই হচ্ছে আমাদের ঘনকের বাহু। এবারে আমাদের চাওয়া হয়েছে আয়তনের অনুপাত। তাহলে আমাদের ঘনকের আয়তন কত হবে? ঘনকের আয়তনটা দাঁড়াবে বাহু কিউব, অর্থাৎ 2r এর হোল কিউব। তাহলে এসে যাচ্ছে 8r কিউব, এত ঘন একক, তাই তো? তাহলে আমাদের বলেছে এদের অনুপাতটা কত হবে, দুজনের আয়তনের অনুপাত। তাহলে প্রথমে গোলকের আয়তন, গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব ইস টু ঘনকের আয়তন কত? 8r কিউব। তাহলে অনুপাত করলে কত হবে? আর কিউব কেটে যাবে, আর 4 কাটলে এদিকে পাই বাই 3 ইস টু
2 আর 3 কে যদি ওইদিকে পাঠিয়ে দিই চলে আসছে আমাদের π/6 অর্থাৎ এখানে আসছে ঘনক আছে ঘনকার আমাদের গোলকের বলেছে তাহলে এটা উল্টে যাবে উল্টে গেলে এটা আসবে 4/3 πr³ মানে এখান থেকে কাটাকাটি করলে আসছে আমাদের 2:π/3 আর 3 এদিকে পাঠালে 6:π অর্থাৎ অপশন সি। তাহলে বোঝা গেল আমাদের যেটা আগে বলবে সেটাকে আগে রাখতে হবে, যেহেতু বলেছে ঘনক ও গোলকের আয়তনের অনুপাত তাই ঘনকেরটাকে আগে রাখতে হবে গোলকটাকে পরে, যদি অর্ডার ঠিক না থাকে আমাদের উত্তরের সঙ্গে মিলবে না। বোঝা গেল? তো নেক্সট পরের হচ্ছে আমাদের 6 নম্বর। তো 6 দাগে বলছে কোথায় গেল, আচ্ছা 9 10 12 15, আচ্ছা এটা আমাদের বইয়ের অঙ্ক। কি কি দিয়ে দিয়েছে 9 10 12 15 x + 1 x + 3 32 35 36 40। বলছে এই ডাটাগুলিকে ঊর্ধ্বক্রমানুসারে সাজালে মধ্যমা হয় 20। অর্থাৎ আমাদের যে ডাটাগুলো দেওয়া রয়েছে যদি এটাকে ঊর্ধ্বক্রমানুসারে সাজানো থেকে থাকে তাহলে মধ্যমা হচ্ছে কত 20। তাহলে এদের মধ্যমা বলে দেওয়া আছে 20। তাহলে আমাদের এই ডেটা কটা দিয়ে দিয়েছে, এদেরকে ঊর্ধ্বক্রমানুসারে সাজানোই আছে প্রশ্ন অনুযায়ী, তাহলে মধ্যমা হচ্ছে আমাদের 20। তাহলে এটাকে আমরা কিভাবে করব না, প্রথমে দেখব কটা আছে না, 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা জানি যদি যুগ্ম সংখ্যক থাকে মানে জোড় সংখ্যক থাকে, এক্ষেত্রে 10টা আছে, 10টা তো আমাদের জোড় সংখ্যা। যদি জোড় সংখ্যক থাকে তাহলে এই 10/2 এবং 10/2 + 1 এই দুটো তম পদের গড়ই হচ্ছে মধ্যমা। অর্থাৎ 10/2 মানে হচ্ছে পঞ্চম পদ আর 10/2 + 1 মানে হচ্ছে 5 + 1 মানে হচ্ছে ষষ্ঠ পদ। এই দুটো পদের যোগ, কারণ মধ্যমা তো দুটো হতে পারে না তাই না, তাই আমাদের সূত্র অনুযায়ী বা আমরা যেটা শিখে এসেছি যে জোড় সংখ্যক থাকলে এই মাঝের দুটো পদের গড়ই হচ্ছে ওর মধ্যমা। তাহলে আমাদের এই পঞ্চম পদ আর ষষ্ঠ পদ কে কে 1 2 3 4 5 এই হচ্ছে আমাদের 5th আর এই হচ্ছে আমাদের 6th। তাহলে এই দুটো পদের গড় হচ্ছে আমাদের মধ্যমা হওয়া উচিত। অর্থাৎ x + 1 + x + 3/2 এই হচ্ছে গড়, এটা মধ্যমা আর মধ্যমার মান বলে দেওয়া আছে আমাদের 20। তাহলে পেয়ে গেলাম কি x হয়ে গেল আমাদের 2x + 4 = 2 ওদিকে গুণ করলে হয়ে যাচ্ছে 40 বা 2x = 40 থেকে 4 বাদ দিলে 36 বা x = 80। এই গেল আমাদের x এর মান। তাহলে আমাদের পেয়ে গেল অপশন সি। বোঝা গেল? এইরকম একটা অঙ্ক পরীক্ষায় হামেশাই এসে থাকে, খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। চল নেক্সট শুরু করা যাক শূন্যস্থান পূরণ। শূন্যস্থান অর্থাৎ 2 এর দাগ। বলছে ax² + bx + c, ax² + bx + c এই সমীকরণের বীজগুলি একে অপরের অনন্যক। কি বলেছে না, বীজগুলি একে অপরের অনন্যক যদি হয় তাহলে ড্যাশ। তাহলে এর বীজগুলো যদি অনন্যক হয় তাহলে কি ঘটনা ঘটবে মনে রাখবে, বীজ দুটো যদি অনন্যক হয় আমরা একটু ভেবে নেব যে বীজ দুটো তাহলে কেমন হতে পারে না, একটা যদি আলফা হয় আর একজন হবে
1/α। ঠিক, আর যখনই অনন্যকের কেস আসবে আমরা গুণ করে দেব, কারণ দুটো বীজের গুণফল সমান সমান কি c/a, তাই তো? তাহলে এই দুটো বীজের গুণফল সমান সমান লিখতে পারি তো c/a, অর্থাৎ এরা যদি কেটে যায় পেয়ে গেলাম আমরা 1 সমান সমান c/a, বা a কে যদি এদিকে পাঠিয়ে দিই a সমান সমান c। ব্যাস, এই হচ্ছে আমাদের উত্তর। বোঝা গেল? যখনই অনন্যকের কেস পাবো আমরা আগে বীজ দুটোকে কল্পনা করে নেব, একজন যদি আলফা হয় আর একজন হবে 1/α। ব্যাস, তাহলে গুণ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি যে সমীকরণটা বা যে সম্পর্কটা আমাদের দরকার সেটা কি পেয়ে যাচ্ছি। বোঝা গেল? চলো নেক্সট। দুই বলছে দুটি করণী সংখ্যার যোগফল ও গুণফল মূলদ সংখ্যা হলে উহারা ড্যাশ। বলছে দুটো করণী এমন নিতে হবে, এখানে একটা করণী এখানে একটা করণী, তাদের যোগফল আর গুণফল দুটোই মূলদ সংখ্যা। এই যে দুটোই মূলদ সংখ্যা কি করে হয়? করণী মানে তো তার মধ্যে অমূলদ সংখ্যা বসে আছে, তাই না? তাহলে আমাদের এমন কিছু নিতে হবে যাদেরকে যোগ করলেও মূলদ, আবার তাদেরকে যদি গুণ করি তাও যেটা আসবে সেটা মূলদই হবে। তাহলে কি করব? মনে রাখবে সব সময় এমন দুটো করণী নিতে হবে যারা দুজন পরস্পরের অনুবন্ধী। বোঝা গেল? অনুবন্ধী মানে কি? যদি একটা আমি নিই 2 + √3 আর একটাকে যদি নিই 2 - √3, যোগ করে দেখো প্লাস মাইনাস কেটে যাবে, গিয়ে 2 আর 2 4 করে দেবে, 4 একটা মূলদ সংখ্যা। আবার যদি গুণ করি এদেরকে দুজনকে, তাহলে এদের দুজনকে গুণ করলে a + b * a - b সূত্র পড়বে, অর্থাৎ a² - b² যদি করি 2² হয়ে যাচ্ছে 4 মাইনাস √3² হয়ে যাবে 3, সেও 1, সেও মূলদ সংখ্যা। অর্থাৎ গুণফল আর যোগফল দুজনেই মূলদ হতে গেলে তাদেরকে অনুবন্ধী হতে হবে, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে অনুবন্ধী। বোঝা গেল? উহারা অনুবন্ধী। অপশন 3, যদি অপশন বলছি আমাদের 2 এর থেকে 3 মুছে ফেলি। যদি x ভ্যারিজেস y এবং u ভ্যারিজেস z হয়, যদি x ভ্যারিজেস y আর u ভ্যারিজেস z হয়, তবে x u ভ্যারিজেস কি হবে? বাহ, x u ভ্যারিজেস কি হবে? খুব ভালো কথা। তো এরকম দিয়ে দিলে আমরা কি করি? চোখ বন্ধ করে আগে ভ্যারিজেসটাকে তুলে দিই। তাহলে এখান থেকে পেয়ে গেলাম আমরা x = k1y, আর এখান থেকে পেয়ে গেলাম u = k2z। বাস, তারপরে আমাদের চেয়েছে x u ভ্যারিজেস কি হবে। তাহলে x u আমি দুটোকে গুণ করে দিই না, দুটো সমীকরণকে যদি আমি গুণ করে দিই তাহলে বাঁদিকে x * u চলে এলো, x * u হয়ে গেল, আর ডান দিকে কি হবে না k1 k2 * yz। ঠিক কথা? এইবার আমরা ভেদের ক্ষেত্রে কি জানি? এই যে x u = ধ্রুবক ইনটু সামথিং, এই ধ্রুবক ইনটু সামথিং সেটাই তো আমি বলতে পারি যে x u ভ্যারিজেস yz। এই যে x = ky, এইটা মানেই তো x ভ্যারিজেস y, নাকি? ঠিক একই যুক্তি দিয়ে এটাও বলতে পারি। কেন বলতে পারি? কারণ k1 আর k2 দুজনেই যেহেতু ধ্রুবক, তাই এই গোটাটাও নিজে একটা ধ্রুবক। সেই যুক্তি দিয়ে বলতে পারি x u ভ্যারিজেস yz। তাহলে এখানে উত্তর হচ্ছে আমাদের x u ভ্যারিজেস, উত্তর হয়ে গেল yz। পরিষ্কার? ওকে, 4 নম্বর।
sin থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হলে cos স্কয়ার থিটা প্লাস cos টু দি 4 ইকুয়াল টু কত? খুব ভালো অঙ্ক, বইয়ের অঙ্ক। তো sin থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হলে আমাদের চাওয়া হয়েছে কি cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু কত হবে? আচ্ছা, পেনে কালি কম, একটু কাট করতে বাধ্য হলাম। তাহলে এটা আমাদের বইয়ের অঙ্ক। তো এখানে আমাদের চাওয়া হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু কত হবে। এবার যেটা দেওয়া আছে সেটাকে যদি ভালো করে লক্ষ্য করি তাহলে এখান থেকে আমরা এই রকম করতে পারি। তো sin থিটা সমান সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা করা যেতে পারে। sin স্কয়ার থিটাটাকে ওদিকে নিয়ে যদি চলে যাই 1 মাইনাস sin স্কয়ার থিটা। প্রশ্ন হচ্ছে এটা কেন করলাম? কারণ 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান সমান cos থিটা, সেটা আমরা জানি। cos থিটা না, cos স্কয়ার থিটা, কারণ আমাদের রিলেশনটা জানা আছে। cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1, বা উল্টোটাও বলতে পারি। তা এইখান থেকে cos স্কয়ার থিটার মান কি হবে না, সাইনটাকে ওদিকে নিয়ে গেলেই পাই আমরা। তাহলে এইটা সমান সমান বলতে পারি cos স্কয়ার থিটা। বোঝা গেল? তাহলে cos স্কয়ার থিটার মান কত এলো না sin থিটা। চলে যাই যেটা জিজ্ঞাসা করা হয়েছে সেইটাতে। তাহলে যদি আমি এবার এইটাকে লক্ষ্য করি, এটা মানে অ্যাকচুয়ালি কি cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা মানেই হচ্ছে cos স্কয়ার থিটা হোল স্কয়ার, তাই তো? তাহলে আমাদের অ্যাকচুয়ালি cos স্কয়ার থিটাটাই দরকার ছিল। সেই cos স্কয়ার থিটার মান আমরা পেয়ে গেছি কত, sin থিটা। তাহলে চলো cos স্কয়ার থিটার জায়গায় বসিয়ে দিই sin থিটা প্লাস, এখানে যদি sin থিটা বসাই বাইরে স্কয়ার আছে, হয়ে গেল sin স্কয়ার থিটা। কি হলো এটা? এটা সেটাই যেটা আমাদের দেওয়া ছিল, অর্থাৎ sin থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এটা সমান সমান লিখে দিচ্ছি আমরা 1। তাহলে এটাই আমাদের উত্তর। তাহলে শূন্যস্থানে কি বসছে না 1। খুব ভালো কথা। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, 5এরটা। বলছে একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখার অংশটি অন্য দুটি বাহু বা বর্ধিত দুটি বাহুকে বিভক্ত করে ড্যাশ। আরেকবার পড়া যাক, একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখার অংশটি অন্য দুটি বাহু বা বর্ধিত দুটি বাহুকে বিভক্ত করে। অর্থাৎ বলতে চাইছে একটা ত্রিভুজ আছে, তার যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখার অংশটি, যদি আমি এই বাহুর সমান্তরাল সরলরেখা কল্পনা করি, সেটা এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে, যেখানে খুশি থাকতে পারে। তো সেই সমান্তরাল সরলরেখার অংশটি অন্য দুটো বাহু বা তার বর্ধিত বাহুকে বিভক্ত করে। তাহলে এখানে আমাদের বলতে চাইছে যে এই যে বাহুর সমান্তরাল সরলরেখাটা আমি টানছি, সেটা এই দুটো বাহুকে বা বর্ধিত বাহুটাকে যদি আমি উপরের দিকে সমান্তরাল টানি, তাহলে কিন্তু বর্ধিত কোনো একটা জায়গায় ছেদ করবে। তাহলে বলছে সেই যে ছেদ যেটা করবে তার প্রকৃতিটা কিরকম হবে বা কিভাবে ছেদ করবে। তো সেটা আমি বলতে পারি, আমাদের যে সদৃশতা সংক্রান্ত উপপাদ্য পড়েছি বা সেখান থেকে যে প্রয়োগগুলো পেয়েছি, সেখান থেকে বলতে পারি যে কোনো একটা ত্রিভুজ যদি এরকম থাকে, তার মধ্যে দিয়ে যদি কোনো একটা সরলরেখা এইভাবে টানা হয়, তাহলে এই যে বাহুগুলোকে ছেদ করে, কিভাবে ছেদ করে না সমান অনুপাতে ছেদ করে। অর্থাৎ এইটা বাই এইটা যা হবে, এটা বাই এটাও তাই হবে। এটাই তো আমরা পড়ে এসেছি নাকি? অর্থাৎ আমরা লিখতে পারি এখানে শূন্যস্থানে যে সমান অনুপাতে ছেদ করবে। শূন্যস্থানে তো আর একসাথে লেখা যাবে না, তো আমরা বলতে পারি যে ওই যে সরলরেখাংশটা ওই দুটি অন্য দুটি বাহুকে বা ওদের বর্ধিতাংশকে সমান অনুপাতে ছেদ করবে। ছেদ করে ড্যাশ বা বিভক্ত করে ড্যাশ, মানে বিভক্ত করে সমান অনুপাতে। বোঝা গেল? আচ্ছা, তো 6 দাগে যাবে।
বলছে আমাদের যদি পি সংখ্যক সংখ্যার গড় বি, যদি পি সংখ্যক সংখ্যার গড় কত না বি এবং পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এ হয়, পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এ হয়, তবে কিউ সংখ্যক সংখ্যার গড় কত? মানে কেমন, আমি মোট সংখ্যাগুলোকে ধরলাম যে এই হচ্ছে মোট সংখ্যা কত না, এখান থেকে এই অবধি হচ্ছে পি সংখ্যক, আবার এখান থেকে এই অবধি হচ্ছে কিউ সংখ্যক। বলছে এই পি সংখ্যক সংখ্যার গড়টা হচ্ছে আমাদের বি, আবার পি প্লাস কিউ মানে টোটাল যে সংখ্যাটার গড় হচ্ছে আমাদের এ। তাহলে এইটুকুর গড় কত, এটা আমাদের নির্ণয় করতে বলেছে, তাই তো? তাহলে সবার প্রথমে আমি বের করি, যদি আচ্ছা আমাদের গড় বের করা থাকলে মোটটা বার করতে পারি তো। আমি যদি বলি চারটি সংখ্যার গড় হচ্ছে 2, তাহলে টোটাল কত না গুণ হয়ে যায় 4 দুগুণে 8, সেটাই আমাদের টোটাল। অর্থাৎ আমি পুরো লিখে পড়ছি না, জিনিসটা বোঝার চেষ্টা করো। পি সংখ্যক সংখ্যার গড় যদি বি হয় তাহলে টোটাল ভ্যালু কত না পি ইন্টু বি পিবি। অর্থাৎ পি সংখ্যক সংখ্যার গড় দেওয়া আছে আমাদের বি, তাহলে সমষ্টি কত পেলাম না পিবি। আচ্ছা এটা আরেকটু ভালো করে বলছি, যদি ধরো আমরা 5 জন আছি, আমরা একটা দলে 5 জন রয়েছে, 5 জনের কাছে গড়ে 4 টাকা করে আছে, তাহলে টোটাল কত টাকা হবে? 5 জনের কাছে গড়ে 4 টাকা করে, গড়ে 4 টাকা মানে ধরো প্রত্যেকের কাছেই 4 টাকা, এইরকম কনসেপ্টটা। গড়ে আছে মানে প্রায় 4 টাকা করে সবার কাছে আছে। হ্যাঁ, কার কাছে 1 টাকা বেশি থাকতে পারে, কার কাছে 1 টাকা কম থাকতে পারে, কিন্তু হিসেব করলে প্রত্যেকের ভাগে সেম সেমই পাওয়া যেতে পারে। এটা হচ্ছে গড়ের ধারণা। তাহলে 5 জনের প্রত্যেকের কাছে যদি 4 টাকা করে থাকে, গড়ে 4 টাকা করে থাকা মানে টোটাল কত টাকা না 4 5 20। যদি 6 জন থাকি দলে, প্রত্যেকের কাছে 10 টাকা করে আছে, তাহলে টোটাল কত টাকা 60 টাকা। ঠিক একই রকম পি সংখ্যক সংখ্যার গড়টা বি, তাহলে টোটাল কত সমষ্টিটা কত না পি ইন্টু বি। বোঝা গেল? এবার একইভাবে যদি বলি পি প্লাস কিউ সংখ্যার গড়টা হচ্ছে আমাদের এ, তাহলে এদের সমষ্টিটা কত হবে? গুণ করে দিলে এপি প্লাস এ কিউ, তাই তো? এটা গুণ হয়ে গেলে এপি প্লাস এ কিউ। তাহলে ভালো করে ভাবো, এইটুকু সংখ্যার গড় হচ্ছে আমাদের পিবি, সরি সমষ্টি, এইটুকু সংখ্যার সমষ্টি হচ্ছে পিবি, আবার পুরোটার সমষ্টি হচ্ছে আমাদের এপি প্লাস এ কিউ। তাহলে ভেবে বলো দেখি এইটুকু সমষ্টি কত হবে? কি করব, পুরোটা থেকে একে বাদ দিয়ে দেব, অর্থাৎ এপি প্লাস এ কিউ থেকে যদি পিবিটাকে বাদ দিয়ে দিই তাহলে পেয়ে যাচ্ছি আমি এপি প্লাস এ কিউ থেকে আমি পিবিটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে পাচ্ছি কত না, আমরা কি করি এক কাজ করি, এই দুটো থেকে পি কমন তুলে নিই, তাহলে এ মাইনাস বি ইন্টু পি, এই দুটো থেকে তুললাম আর একে আলাদা রাখলাম, প্লাস এ কিউ। তাহলে এইটুকুর সমষ্টি পেয়ে গেলাম আমরা এইটা। এইবারে প্রশ্ন জিজ্ঞেস করেছে যে কিউ সংখ্যক সংখ্যার গড়টা কত। তাহলে এই যে সংখ্যার গড় কত হবে, কিউ সংখ্যার সমষ্টি হচ্ছে এইটা, আমরা কি করলাম গড় থেকে সমষ্টিতে যেতে গেলে গুণ করলাম, এবার সমষ্টি জানা আছে গড়ে আসবে, কি করব ভাগ করব। কত দিয়ে ভাগ করব? তাহলে লিখছি এখানে কিউ সংখ্যক সংখ্যার সমষ্টিটা হচ্ছে আমাদের এইটা, তাহলে কিউ সংখ্যক সংখ্যার গড় কত হবে না পুরোটাকে কিউ দিয়ে ভাগ করে দেব, a মাইনাস বি ইন্টু পি মাইনাস এ কিউ হোল ডিভাইডেড বাই কিউ। তাহলে কিউ দিয়ে ভাগ করে দিলে এরকম রেখে দিতে পারি বা এরকম করে দিতে পারি a মাইনাস বি ইন্টু
কিউ দিয়ে এটাকে ভাগ করবে একবার, কিউ দিয়ে এটাকে ভাগ করবে একবার, কিউ দিয়ে যদি এটাকে ভাগ হয় তাহলে হয়ে যাচ্ছে পি বাই কিউ মাইনাস কিউ দিয়ে এটাকে ভাগ করলে হয়ে যাচ্ছে শুধু এ। ব্যাস, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ কিউ সংখ্যার গড় হচ্ছে আমাদের এটা। ব্যাস। নেক্সট 3 এর দাগ অর্থাৎ সত্য মিথ্যা। কোথায় ভুল হয়েছে কোথায়? আচ্ছা আচ্ছা সরি, একটা জায়গায় ভুল হয়েছে বুঝতে পারছি। আগের অঙ্কে আমাদের যেটা লেখা হয়েছিল মাইনাস এ কিউ লেখা হয়ে গিয়েছিল, ওটা প্লাস এ কিউ ছিল, ওটা ভুল করে মাইনাস এ কিউ লেখা হয়ে গিয়েছিল। তো ফলত আমাদের উত্তর যেটা এসেছে সেটা এ মাইনাস বি ইন্টু পি বাই কিউ, ওটা প্লাস এ হয়ে যাবে। অর্থাৎ এ মাইনাস বি ইন্টু পি হোল ডিভাইডেড বাই কিউ, এই যে পুরো লাইনটাতে আগেরটা এখানে মাইনাস দেওয়া হয়ে গিয়েছিল, ওটা প্লাস হবে, যেটা আমাদের প্লাস ছিল ওটা, তাই তো? ব্যাস, এইটুকু চেঞ্জ হবে আগের অঙ্কে। চলো নেক্সট শুরু করা যাক তাহলে 3 এর দাগ সত্য মিথ্যা। সত্য মিথ্যায় সবার প্রথমে কি বলছে, x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0, x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0, এই সমীকরণের বীজগুলি বাস্তব। তো এই সমীকরণের বীজগুলো সম্বন্ধে জানবো কিভাবে? এখানে বাস্তব অবাস্তব বলেছে, আমি সেটা পরে দেখছি। বীজ সম্বন্ধে জানতে গেলে আমাদের এই নিরূপক বাবা জীবনকে তুলে আনতে হবে, তাই তো? তাহলে এখানে বি কত? 1, অর্থাৎ 1 স্কয়ার 1 মাইনাস 4 ইনটু এ কত না 1 বসে গেল, আর সি কত? সেও 1। তাহলে কত আসছে? 1 মাইনাস 4 মানে মাইনাস 3। অর্থাৎ বি স্কয়ার মাইনাস 4ac যদি ঋণাত্মক হয় অর্থাৎ 0 থেকে ছোট হয়, তাহলে সেই বীজগুলো কেমন হয়? অবাস্তব হয়। অর্থাৎ যেটা বলা আছে সেটা মিথ্যা, বাস্তব হতে পারে না। চলো নেক্সট হচ্ছে 2 এর দাগ, x ভ্যারিজ 1 বাই y, x ভ্যারিজ 1 বাই y হলে x টু দি পাওয়ার n y টু দি পাওয়ার n ধ্রুবক, তাই কি? আমাদের বলে দিয়েছে যে x টু দি পাওয়ার n y টু দি পাওয়ার n এটা আমাদের ধ্রুবক হবে। সত্যি কি? দেখা যাক। এইটা থাকলে কি বলছে সেটা তো পরে দেখবো, সবার আগে আমরা কি করি না x সমান সমান k ইনটু 1 বাই y, আর 1 বাই y টাকে যদি এদিকে পাঠাই y টা এদিকে এসে গুণ হয়ে যাবে, অর্থাৎ xy সমান সমান k। এবার দুজনের মাথায় n দরকার, অর্থাৎ কি করে দেবো না হোল টু দি পাওয়ার n, আর হোল টু দি পাওয়ার n করলে এদিকেরও মাথায় হোল টু দি পাওয়ার n আসবে। তাহলে কি হয়ে গেল? x টু দি পাওয়ার n y টু দি পাওয়ার n ইকুয়াল টু k টু দি পাওয়ার n। এবার k টা তো ছিল আমাদের ধ্রুবক, ভেদ ধ্রুবক, তাহলে k টু দি পাওয়ার n সেও ধ্রুবকই হবে, অবভিয়াস। তাহলে যেটা বলা আছে সেটা সত্য হয়ে গেল। নেক্সট sin স্কয়ার টু থিটা প্লাস cos স্কয়ার টু থিটা ইকুয়াল টু 2, তাই কি? ঠিক বলেছে? আমাদের বলা আছে sin স্কয়ার টু থিটা প্লাস cos স্কয়ার টু থিটা ইকুয়াল টু 2। সত্যি কি? আমরা কি সমীকরণ রিলেশন পড়ে এসেছি? আমরা রিলেশন তো পড়ে এসেছি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত হয়? 1 হয়। তাহলে থিটার জায়গায় যাই বসুক না কেন এই রিলেশন সবসময় 1 হওয়ার কথা। তো তাহলে থিটার জায়গায় যদি আমি চেঞ্জ করি 2 থিটা করেও দিই, আমাদের কি রিলেশন মিথ্যে হতে পারে? তা তো হতে পারে না। তাহলে sin স্কয়ার 2 থিটা কেন, 2 থিটা 3 থিটা 4 থিটা যাই থিটা থাকুক না কেন, sin স্কয়ার সামথিং প্লাস cos স্কয়ার ওই সামথিং, মানে এই দুটোকে অবশ্যই হিসাব হতে হবে। এই দুটো আলাদা হলে হবে না। এ 3 থিটা ও 4 থিটা তাহলে চলবে না। দুজনে যদি সেম থাকে তাহলে 3 থিটা 3 থিটা থাকুক, 4 থিটা থাকুক, 5 থিটা থাকুক, যাই থিটা থাকুক না কেন, sin স্কয়ার প্লাস cos স্কয়ার সেটা সবসময় 1ই হবে। অর্থাৎ যেটা দেওয়া আছে সেটা মিথ্যা। এটা মিথ্যা, বাংলায় কেউ বলবে না, যদি উর্দুর মতো লেখা হয়ে গেছে, যেন বুঝে নিও এটা মিথ্যা আছে। আচ্ছা, তো চলো পরের দাগে যাওয়া যাক। বলছে 4 এর দাগে 3টি সমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত আঁকা সম্ভব।
তিনটি সমরেখ বিন্দু দিয়ে, আচ্ছা তিনটে যদি সমরেখ বিন্দু থাকে মানে যারা একই লাইনে অবস্থিত, সেই তিনটে সমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত আঁকা সম্ভব। একটাই বৃত্ত আঁকা যাবে? আচ্ছা এই তিনটে বিন্দু দিয়ে, এই তিনটে বিন্দু এদিকে কোনো বিন্দুকে বৃত্ত কি আঁকা যাবে? তো মনে রাখবে যে তিনটে বিন্দু দিয়ে বৃত্ত আঁকা সম্ভব যদি তারা অসমরেখ হয়, নয়তো এটা তো একটা সরলরেখার উপরে আছে, তাহলে তিনটে বিন্দু দিয়ে তো আমার বৃত্তটাকে যেতে তো হবে। আমি যদি এই দুটো বিন্দু দিয়ে নিয়ে যেতে চাই, একে আমার টাচ করাবো কি করে? অর্থাৎ তিনটে বিন্দু দিয়ে বৃত্ত তখনই আঁকা সম্ভব হবে যখন তিনটে বিন্দু অসমরেখ হবে, মানে সমরেখ হবে না, সেই ক্ষেত্রেই কেবলমাত্র আঁকা সম্ভব। যখন তিনজন সমরেখ অবস্থায় থাকবে তখন কোনো বৃত্ত আঁকা সম্ভব নয়। তাহলে যেটা দেওয়া আছে সেটা মিথ্যা। বোঝা গেল? তারপর বলছে রুট a মাইনাস বি এর অনুবন্ধী করণী হলো রুট a প্লাস বি, তাই কি? মুছে দিই। বলছে আমাদের 5 এর দাগে রুট a মাইনাস বি এর অনুবন্ধী করণী যেটা, সেটা কি না রুট a প্লাস বি। সত্যি বলছে না মিথ্যা বলছে? অনুবন্ধী করণী কখন বলি আমরা? সবার প্রথমে অনুবন্ধী করণীর আগে জানতে হবে করণী নিরসক উৎপাদক কোনটাকে বলা হয়। করণী নিরসক উৎপাদক। করণী নিরসক উৎপাদক আমরা দুভাবে বার করতে পারি। তো করণী নিরসক উৎপাদক কাদেরকে বলা হয় না, এর করণী নিরসক উৎপাদক আমি একে বলবো যদি দুজনকে গুণ করার পরে কোনো টার্ম না থাকে, পুরোপুরি মূলদ সংখ্যা চলে আসে, তখন সেই দুটো টার্মকে পরস্পরের করণী নিরসক উৎপাদক বলা হয়। এইবার করণী নিরসকের একটা স্পেশাল টার্ম হচ্ছে অনুবন্ধী। কখন? দেখো এই যে a রুট a মাইনাস বি এর দুটো করণী নিরসক উৎপাদক হয়। যে কোনো দুটো টার্ম বিশিষ্ট করণী নিরসক উৎপাদক দুটো হয়। কি কি না, একটা হচ্ছে রুট a প্লাস বি, অর্থাৎ সাইন চেঞ্জ করছি আমি। তো দুটো টার্ম আমি এর আগে সাইন চেঞ্জ করতে পারি, এর আগে সাইন চেঞ্জ করতে পারি। তাহলে আরেকটা হতে পারে রুট a, তার আগে সাইনটা মাইনাস, আর এ যেমন আছে তেমন থাকলো। যে কোনো একজনের সাইন চেঞ্জ করলেই সে করণী নিরসক উৎপাদক হয়ে যাবে। ঠিক? তাহলে এইবার এই দুজনের মধ্যে অনুবন্ধী করণীকে না, যে ক্ষেত্রে রুটের আগের টার্মটার সাইন চেঞ্জ হয় সে হচ্ছে আমাদের অনুবন্ধী করণী হয়। অর্থাৎ এ আমাদের অনুবন্ধী করণী নয়। অনুবন্ধী করণী কেবল তাকেই বলবো যার ক্ষেত্রে রুট টার্ম অর্থাৎ করণীর আগের সাইনটা চেঞ্জ হয়। বোঝা গেল? তাহলে এর যদি অনুবন্ধী করণী বের করতে বলতো আমরা একে লিখতাম নাকি একে। বোঝা গেল? তাহলে এ তো নয়, এ আমাদের অনুবন্ধী করণী, অর্থাৎ এটা হয়ে গেল মিথ্যা। নেক্সট, যদি sec থিটা সমান সমান cosec ফাই হয় এবং এইগুলো হয় তবে sin থিটা প্লাস ফাই এর মান কত হয় দেখা যাক। বলছে sec থিটা সমান সমান cosec ফাই। আচ্ছা, আর থিটা আর ফাই বলে দিয়েছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে। একই রকম ফাইও বলে দিয়েছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে। তাহলে sin থিটা প্লাস ফাই কত হবে? sin থিটা প্লাস ফাই এটা কত হবে? তো দেখো এক্ষেত্রে আমরা কি করছি, sec থিটা সমান সমান, আচ্ছা যে কোনো একজনকে আমি চেঞ্জ করতে পারি। তো কিভাবে চেঞ্জ করতে পারি? আমরা পুরক্ষণের কোণানুপাত যে চ্যাপ্টারটা পড়েছি সেখানে পড়ে এসেছি যে sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান cosec থিটা হয়। তাহলে এই যে cosec ফাই কে আমি লিখতে পারি sec 90 ডিগ্রি মাইনাস ফাই, লেখা যেতে পারে তো?
তাহলে এখানে যদি এরকম লিখতে পারি তাহলে আমি বলতে পারি তো sec sec ক্যান্সেল আউট, অর্থাৎ থিটা সমান সমান 90 ডিগ্রি মাইনাস ফাই সমান 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 না পাশে ইমপ্লাইজ দ্যাট বা যা খুশি দেওয়া যেতে পারে, ফাই কে যদি ডান দিকে বাঁ দিকে তুলে নিয়ে আসি তাহলে হয়ে যাচ্ছে থিটা প্লাস ফাই ইকুয়াল টু 90 ডিগ্রি। ব্যাস, এটাই আমাদের জানার দরকার ছিল। এইবার চলে আসি যেটা আমাদের বলেছে, যেটা জানতে চেয়েছে। তাহলে সাইন থিটা প্লাস ফাই কত হয়ে যাবে না সাইন 90 ডিগ্রি। তাহলে 1 পেয়ে গেলাম কত 1। তাহলে আমাদের এখানে কি বলেছিল যে এটার মান হবে 1, সত্য বলেছে তাহলে। আচ্ছা, এই যে অঙ্কগুলো এগুলো কিন্তু 2 নম্বরেও চলে আসে, এগুলো সত্য মিথ্যা দিয়েছে ঠিকই, কিন্তু 2 নম্বরেও মাঝে মধ্যে চলে আসে। তাহলে 1 তো আমাদের 1ই বলেছিল, তাই এটা হয়ে গেল সত্য। বোঝা গেল তো? তো এই ছিল আমাদের পেজ নাম্বার 23। ঠিক একইভাবে নেক্সট পেজগুলো ম্যাক্সিমাম করার চেষ্টা করব টেস্ট পেপারে। আজ এই অবধি রইল, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে পরবর্তী পেজ নিয়ে, অর্থাৎ 53 খুব সম্ভবত। তো ততক্ষণ প্র্যাকটিস করতে থাকো, নিজেদের সমস্যা জানাতে থাকো আর সঙ্গে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।